আপা আইসা আমাদের কি বললেন? শুভ সকাল বললাম। শুভ সকাল। শুভ সকাল আপা, শুভ সকাল। ধুলোমাখা পথ পেরিয়ে চলছে ঘোড়ার গাড়ি, চরাঞ্চলের জাহাজ। চরাঞ্চলের জাহাজ নিয়ে ছুটে চলছে বাবা ছেলে। মরুসাদৃশ প্রান্তরে যা যা বর বসতি, যার পুরোটা গল্প শোনাবো এই পর্বে। গুড মর্নিং। সারা রাত ছিলাম এই তাঁবুর ভিতরে। আমি যদি একটু বাইরেটা দেখাই, এখন ভোরবেলা, মাত্র আলো ফুটতে শুরু করেছে। বাইরে আমাদের বাইকগুলো রাখা। ঠিক বাইরের পরিবেশটা এরকম। স্নিগ্ধ সকালে ঘুম থেকে উঠলাম, বাইরে পাখির ডাক, দূরে মানুষের কর্মচঞ্চল চলাফেরা, তারই মাঝে ক্যাম্পিং করেছিলাম। আজ 23শে ফাল্গুন। শহরে শীতের আমেজ কেটে গেছে আরো বহু আগে। চরাঞ্চলগুলোতে এখনো ভরপুর শীত। বাবু ভাইয়ের বাড়ি, দূরে বাবু ভাই কাজ করছে, আর তার ওই পাশে আমরা ক্যাম্পিং করেছিলাম। আজ পুরোটা রাত ছিলাম এই তাঁবু ঘরে। মনে হচ্ছিল যেন শীতকাল। বাইরে যখন বের হলাম তখন পাখির কলকাকলি। চরের কর্মচঞ্চল মানুষেরা ইতিমধ্যে কাজে নেমে পড়েছে। তার ওই রেশ ধরে আমাদের বাবু ভাইও কাজ করছে তার ঘরের সামনে। গতকাল আমরা ইফতার করেছিলাম ঠিক এই জায়গাটিতে। এই জায়গায় আজ বাবু ভাই কাজে নেমে পড়েছে। বাবু ভাই, এটা তো আপনারই জায়গা নাকি? হ্যাঁ ভাই। এটা কি যেন হ্যাঁ, যেটা উঠাইতেছেন? এটা খেসারি কালাই। খেসারি কেমন হয়েছে? খেসারি কালাই ভালোই, ভালো হয়েছে। মোটামুটি ভালোই। এ কি নিজেই খাওয়ার জন্য না বিক্রিও করবেন? হ্যাঁ, বিক্রি করবো, নিজে খাবো। জমি তো নিজেরই না? হ্যাঁ, নিজের। নিজের জমিতে লাগিয়েছে খেসারি কালাই। ভুয়াপুরের এই দুর্গম চরাঞ্চলগুলোতে সব থেকে বেশি চাষ হয় বিভিন্ন ডাল জাতীয় শস্যের। তার ওই রেশ ধরে এই চরেও আবাদ হয়েছে খেসারি, মুগ সহ নানা ধরনের ফসল। দূরে পাখিদের মেলা বসেছে। কি এক স্নিগ্ধ সকাল। খেতে ঝুলে আছে বেগুন, একদমই তরতাজা। কীটনাশকের ব্যবহারটাও এখানে খুবই কম। চারপাশে বিভিন্ন লতা জাতীয় উদ্ভিদ, আর তারই মাঝে পাখিদের মেলা বসেছে। এই যে আমার হাতের ঠিক সামনে শালিক পাখি। আমি একটু নীরব হই, আপনি একটু চোখটা বন্ধ করে উপভোগ করেন কত ধরনের পাখির কলকাকলি আমার ঠিক চারপাশটাতে। খুব একটা নেটওয়ার্ক পাওয়া যায় না, নেই বিদ্যুতের ছোঁয়া, এখনো জ্বলে কুপিবাতি। কৃত্রিম জিনিসগুলো এখনো গ্রাস করেনি এই জনপদকে। তাই তো আমরা ছুটে চলে আসি এই জায়গাগুলোতে। দেখাতে ভালোবাসি আপনাদেরকে ঘাসের উপর শিশির জমা, ঘরের চারপাশে পাখির কলকাকলি, একপাশে নদী, নদী থেকে উঠে আসছে ইঞ্জিন নৌকার শব্দ। সবকিছু মিলে এ যেন এক কল্পনার রাজ্য।
আমি এই মুহূর্তে যে জিনিসটা সামনে, এটি হচ্ছে জাতাকল। এই যে কালাই ভাঙানো হচ্ছে, প্রাচীন এক পদ্ধতি। আরও 40-50 বছর আগে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা, তারা এভাবে কালাই ভাঙত। গ্রামীণ জনপদে এই বস্তুটি উঠে গেছে আরও বহু আগে, যান্ত্রিকতা গ্রাস করেছে। তবুও চরাঞ্চলগুলোতে দেখা মিলে এই ধরনের নান্দনিক দৃশ্যের। চাচির ঘরে যখন আমরা এটি দেখলাম, তখন এক মুহূর্তের জন্য ফিরে গেলাম ছোটবেলায়, সেই ছেলেবেলায়। নিজেকে সামলাতে পারলাম না এই কাজটি থেকে। তাই তো আমিও চেষ্টা করব ভাঙতে পারি কিনা। আসলে এটিকে যত সহজ কাজ মনে হয়, এটি সহজ কাজ নয়, খুবই কঠিন এবং একটা কৌশলের প্রয়োজন। সেই কৌশলটা চাচিরা রপ্ত করেছে সেই ছোটবেলা থেকে। চাচি, হ্যাঁ হ্যাঁ কবে থেকে ভাঙেন এটা? ছোটবেলা থেকেই একদম বুদ্ধি হওয়ার পর থেকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বুদ্ধি হওয়ার পর বহু বছরের কৌশল হয়তো আমি বছরের লেগে। 1 মিনিটে কখনোই রপ্ত করতে পারবো না, সেটি সম্ভব না। তবে এটার যে একটা শব্দ, মনে হচ্ছে রেল লাইনের উপর রেলগাড়ি যাচ্ছে। অনেক ঘট ঘট ওরা ঘট ঘট গেছে যে না। শব্দটা, ওরা নেছেন থাকতে। সেটি কানে বাজতে একটা সুন্দর দৃশ্যের অবতরণ হয়। আমি এই স্মৃতি বহন করতে চাই আরো বহুদিন। ঠিক আছে চাচি? ঠিক আছে। গ্রাম মানেই সরলতা, সংগ্রাম আর মাটির গন্ধে ভরা জীবন। সেই জীবনেরই এক নীরব গুরুত্বপূর্ণ অংশ প্রাচীন এই পদ্ধতিগুলো। আধুনিকতার ছোঁয়া যতই বাড়ুক, এই ঐতিহ্য কখনো গ্রাম বাংলা থেকে হারিয়ে যাবে না। ঘরে ঘরে টিকে আছে ভালোবাসা আর প্রয়োজনের টানে। ভোরের নরম আলো যখন চরাঞ্চলে পড়ে, তখন ওই চরের উঠোনে শুরু হয় দিনের কাজ। সনের ঘরের পাশে রাখা জাতাকল, দুটি পাথরের চাকায় গড়া এক সহজ যন্ত্র, ঘুরতে থাকে খুব ধীরে ধীরে। আজ যখন আধুনিক যন্ত্রের দাপটে অনেক কিছু বদলে যাচ্ছে, তখনও এই জাতাকলের শব্দ আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড় কোথায়, আমাদের গল্পটা কোথা থেকে শুরু। প্রাচীন এই পদ্ধতিগুলো এখনও গ্রাম বাংলায় টিকে আছে, তবে খুব বড় পরিসরে নয়। গ্রাম বাংলায় আধুনিকতা ঢুকেছে, সহজ হয়েছে কাজের ধরন, কিন্তু এখনো কিছু কিছু জায়গায় প্রবেশ করেনি সেই আধুনিকতা। সেখানে গিয়ে খুঁজে পাওয়া যায় গ্রামীণ বাংলার সমস্ত উপসর্গ। ঠিক তেমনি দুর্গম এক চরে আমরা খুঁজে পেলাম প্রাচীন এই পদ্ধতি। অত্যন্ত কষ্টের, কিন্তু এখানেই মিশে আছে ভালোবাসার ছোঁয়া। রহিমা চাচি কাজ করছিল, পাশে বসে গল্প করছিলাম নানা বিষয় নিয়ে। কিভাবে এই চরে এলো, কিভাবে শুরু হলো এই চরের সংসার, ছেলে মেয়ে নিয়ে কিভাবেই বা আছে, সবকিছুই গল্প করছিলাম রহিমা চাচির সাথে। হয়তো কোনো এক সময় সেই বিষয়টিও সামনে আনবো। ঘরতে লিখারা 3 বছর থাকলাম, নাতিন ইত্যাহানি 5 বছর, নাতিন সাপে খাইতাম, সাপে কাটছিল। এই চরের মধ্যে হ্যাঁ, হ্যাঁ। বিষাক্ত সাপে। চালে থেকে পয়রা গেছিল গা, গেলি খারা মরে গেল গা, মরে গেল সরে গেল, বাইত গেলাম গা। দাদাই হাট বললো করে 10 দিন পরে দাদাও বুঝে আহা, এই তো দুঃখের উপর আরেক হ্যাঁ। দুঃখ। শোকের উপর আর এক শোক পাইছি। সুখের উপর আরেক সুখ। আমরা জানি শুনছি না হারে গেছি গা, ওর থেকে না না হারে আবার ওপার গেছি গা, নাতিন তো তাও মরে গেল গা, স্বামী তাও মরে আইসা ভালো যে আমরা রাতে ছিলাম আপনাদের এখানে, আল্লাহ খিচুড়ি রান্না এইখানে করছিল। কাজ করতেছিলেন মনে হয় না? দেখলাম ওঠার কালকে পরে। ওই যে সন্ধ্যাবেলা ছিলাম, এসে হ্যাঁ। গেছি গা,
ওই যে আপনি যারা কইলেন যে থাকে ইফতারি করে যাই জি, জি। আই তো যাবো গান নৌকা পার হয়ে যায়। দুইজন থাকলে যাইতে পারতেন। কালকে হ্যাঁ। আমি ফাঁকি কই থেকে নিয়ে আসলেন এগুলা? ওই খুব করছে এটা যে ভারী, আপনি আগান। এই ভারী জিনিস নিয়ে আসলে দাঁড়ায় থাকা কষ্ট। রোজা আছেন তো না? হ্যাঁ আহা, রোজা নিয়ে কি কষ্ট। এখন কি করবো যে এই বেলায় এলা আনি এই গরুর জন্য না? হ্যাঁ গরু কয়টা? আছে 4টা দাম ধরে আছে ঠিক আছে চাচি, হাঁটেন। এই ভার নিয়ে আসলে দাঁড় করানোটাও ঠিক না। অনেকক্ষণ থেকে হাঁটছি। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত, ঠিক তখনই দেখা পেলাম চরের বাড়িঘরের। চরের বাড়িঘরের দেখা পেয়ে যেন একটুখানি মনে আশা জাগলো। এই যে দেখুন, শীতের এই সময়টা চর এবং তার চারপাশের জমিতে বালুয়ে ভরে গেছে। বালুময় পথে হেঁটে আসা খুবই কষ্টকর ব্যাপার। ঠিক একই সাথে চরের বাড়িঘর, ছোট ছোট গাছপালা সব কিছুই ধুলোময় হয়ে গেছে। কেমন যেন ধূসর বর্ণের, প্রাণ হারিয়েছে চর। আবারও কোনো বর্ষায় গাছে নতুন পাতা হবে। চরের বাড়িঘর, মানুষ, চরের পথঘাট তরতাজা হয়ে উঠবে। এখানে নৌকা আসবে, মানুষের হাঁটার কষ্ট লাঘব হবে। চরে মূলত শীতকালের এই সময়টাতে চলাফেরা করা বেশ কষ্টসাধ্য। কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ার গাড়িতে করে, কেউ বা মোটর সাইকেল। যার যেমন সামর্থ্য সেভাবেই চলাফেরা করে এই মানুষগুলো। দূরে যে ঘাটে গতকাল নেমেছিলাম, সেই ঘাট থেকে এই চরে আসতে বেশ বেগ পোহাতে হয়। যাদের সামর্থ্য নেই তাদের একমাত্র সম্বল পায়ে হাঁটা। বালুময় পথে হাঁটাটা বেশ কষ্টসাধ্য। যাচ্ছি সাইদুর ভাইয়ের বাড়িতে, যিনি গতকাল সকাল থেকে ঠিক সেহরি পর্যন্ত, বলতে গেলে প্রায় পুরোটা সময় আমাদের সাথে ছিল, সে এবং তার পরিবার। এখন আমরা তার বাড়ি যাচ্ছি। আজ থেকে আরও 1.5 মাস আগে আমরা এই বাড়িতে এসেছিলাম। তখন বাড়ির যে চিত্র ছিল সেটি অনেকটাই বদলে গেছে এখন। সামনে এই সময়টাতে একটা ঘর ছিল, এখন সেই ঘর নেই। এপাশে একটা গাছ ছিল, সেই গাছও নেই। আর বাড়িটা খোলামেলা ছিল, এখন অবশ্য একটা বেষ্টনী দেওয়া হয়েছে। কি খবর? হ্যাঁ বাতিজারা, তোমার বাবা কই? কেমন আছো? ভালো। আসসালামু আলাইকুম। যে কষ্ট দিছি কালকে আপনাদের, হ্যাঁ কি করেন এটা? ময়লা পরিষ্কার করেন না? আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। টেবিল এইখানে সেট করা হয়েছে, যাক খুব সুন্দর। টেবিল চেয়ার গতকাল আমরা যে টেবিল কিনেছিলাম সেটি আসলে এটা। এই যে সুন্দরভাবে বইগুলো রাখা, আসলে যে চিত্রটা দেখতে চেয়েছিলাম সেটি চোখে দেখলাম। এই যে চেয়ার, পাশে হচ্ছে টেবিল। 2 ভাই এখানে পড়বে, পাশাপাশি তার যে ছোট ভাই বোন, তারাও যখন পড়ার বয়স হবে, স্কুলে যাওয়ার বয়স হবে, তখন এই টেবিলটা আশা করি ব্যবহার করতে পারবে। এবার কিছুক্ষণের জন্য একটু পেছনে ফিরে যাই। শুরু করেছিলাম বাবু ভাইয়ের বাড়ি থেকে। আবারও আসলাম বাবু ভাইয়ের বাড়ি, সেই সকালবেলার চিত্রে। দেখাচ্ছিলাম বাবু ভাই মাঠে কাজ করছে। তারপর যখন একটু কুয়াশা কেটে গেল, তখন ঘর থেকে বের করছে তার গবাদি পশু। বাবু ভাইয়ের ঘরের পাশে যে শিমুল গাছটি, সেই গাছে আমাদের চোখ আটকে গেল। নানান রকম ফড়িং, ছোট ছোট পাখি, নাম না জানা আরো কত ছোট পতঙ্গ খেলা করছে শিমুল ফুলে। পাশে ফুটে আছে নানা ধরনের জংলি উদ্ভিদ। কাঁটা জাতীয় এই উদ্ভিদের আমি নাম জানি না, তবে দেখতে বেশ সুন্দর লাগছিল। পাশেই আবাদ হয়েছে গমের। শুরুতে যেটি বলছিলাম, টাঙ্গাইলের এই চরাঞ্চলগুলোতে প্রচুর ডাল জাতীয় শস্যের আবাদ হয়। পাশাপাশি আবাদ হয় ভুট্টা, গম এবং
ছোট পরিসরে আবাদ হয় ধানের। তার ওই চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মেঠো পথের দুপাশে, এক পাশে ভুট্টা, অন্য পাশে গম, আর ওই যে দূরের বসতি, সেই বসতি দেখাচ্ছিলাম এতক্ষণ। আবারও ফিরে এলাম সেই ঘরে, সাইদুর ভাইয়ের ঘরে। সাইদুর ভাইয়ের বড় ছেলে গোছাচ্ছে তার টেবিল। আমরা যেটি দেখাচ্ছিলাম, শাহিন আলম আমাদের সাইদুর ভাইয়ের ছেলে, পড়াশোনা করছে ক্লাস 7-এ, পাশাপাশি সংসারের যাবতীয় কাজ সে নিজ হাতে সামলায়, বাবাকে পুরো দস্তুর সহযোগিতা করছে। আমরা কত সুন্দর জীবনযাপন করি, কোনো কাজ নেই, কোনো টেনশন নেই, সমস্ত কাজ, সমস্ত দায় আমাদের বাবার। কিন্তু দুর্গম এই চরাঞ্চলগুলোতে ছোট বয়স থেকেই পরিবারের দায়িত্ব নেয় এই মানুষগুলো। এজন্যই এই মানুষগুলো এত পরিশ্রমী। যখন সকাল হয় তখন শাহিন এখান থেকে গরুগুলোকে বের করে নিয়ে যায় চরের মাঠে, আবারও সন্ধ্যাবেলায় সেই গরুগুলোকে গোয়াল করে নিয়ে আসে। চরের বাড়িতে উন্মুক্ত আউরি করে গবাদি পশু, গরু, বেশ কিছু দেশীয় গরু শুয়ে আছে এই আউরি ঘরের নিচে। এই যে আরও একটি বাড়ি, একদমই ভাঙাচোরা, কোনো গাছপালার অস্তিত্ব নেই, একদম বালু। সেখানে আসলে গাছ ওঠার উপযুক্তও হয়নি মাটিটি এখনও। তবে এই চরে এসে একটি দারুণ জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেকটি বাড়ির যে খুপড়ি ঘরগুলো সেগুলো হচ্ছে এরকম স্ল্যাব দিয়ে বানানো। আমরা অন্য জায়গায় টিনের তৈরি, বাঁশের তৈরি নানা ধরনের খুপি দেখেছি, তবে এই চরে স্ল্যাব দিয়ে বানানো খুপিঘর প্রায় প্রত্যেকটি বাড়িতে। আমরা যদি এই বাড়ি পেরিয়ে একটু সামনে যাই, এখানে আমাদের এক চাচি থাকে, যার সাথে আমাদের দেখা হয়েছিল এর আগে যখন এই চরে এসেছিলাম। তখন শুনেছিলাম তার দুঃখের কাহিনী, কথা বলতে বলতে কেঁদে ফেলেছিল আমাদের সামনে। আমরা ঘুরে ফিরে আবার যখন এই চরে আসলাম, তার কথাটি আমাদের স্মরণে ছিল। সালামু আলাইকুম চাচি, চাচি, ভালো আছেন? চিনছেন? চিনবার পাইছেন? মাছদের আগে কিন্তু আসছিলাম আপনার সাথে এখানে কথা চিনছেন না? বলছিলাম। মনে আছে? আপনার সাথে দেখা করার জন্য ওই পাশ থেকে এই পাশে আসলাম, শুধু আপনার সাথে দেখা করার জন্য। কেমন আছেন চাচি? আল্লাহ রাখছে বলে বাবা। রোজা রমজান ঠিক মতো করতে পারতেছেন? হ্যাঁ, আল্লাহ তো পিনটা ভালো আছে। এর আগে মরে গেছিলাম গা। অসুস্থ হয়ে গেছিলেন? তুলাই না। চাচির এখন গরু কয়টা? 5টা। 5টা আছে না? চাচা কি আজকেও খেতে গেছে? আজকে হে ঘাসে নিয়ে গেছে। ঘাসের লেগে গেছে। বাচ্চা খায় না বা। শেষ রাতে খাইছিলেন ঠিক মতো? হ্যাঁ। শেষ রাতে খাইছিলেন? কালকে তো খাইনি গা, আজ পুয়া গেছিল গা। উঠবের পান নাই? আহারে, তাও খাইছিলাম। কেউ ডাক দেয় নাই? দিছিল, আজকে ওই যে বেটা ডাক দিছিল তো উঠছিল। আহা। আসলে প্রাকৃতিকভাবে যদি ঘুম না ভাঙে তাহলে অ্যালার্মের কোনো সুবিধা নেই এই চরাঞ্চলগুলোতে। মসজিদ নেই এই চরে, তার কারণে মাইকের শব্দ আসলে সেইভাবে আসে না। দূরে একটি মসজিদ, সেখান থেকে যে শব্দটি আসে সেটি আসলে ঘুম ভাঙার মতো এতটা আওয়াজ না। কেউ যদি ডাক না দেয় বা নিজের যদি ঘুম না ভাঙে তাহলে সেহরি খেতে পারবে না। চাচির ক্ষেত্রেও তাই হয়েছে। শেষ বেলায় কোনো রকম উঠে কিছু খেয়ে রোজা রেখেছে। সকাল থেকে পরিশ্রম, চাচা চলে গেছে গরুগুলোর জন্য ঘাস আনতে। এই জীবনটা আসলে সংগ্রামী, এই জীবন শিক্ষণীয় জীবন। সব কিছুর পর এই জীবনে মানিয়ে নেওয়াটাই যেন সব থেকে বড় চ্যালেঞ্জ। ছোট্ট একটি সংসার, সনের তৈরি বাড়ি, কোনো মোতালে একটা দুইটা ছোট জামাই। কোনো রকম জীবন ধারণের জন্য টিকে থাকা, এর বাইরে আর আসলে কিছুই না। জীবন ধারণ করতে হলে যতটুকু দরকার তার ছিটে ফোঁটা নেই এই জীবনে।
শুধুমাত্র কোনো রকম টিকে আছে মানুষগুলো, গবাদি পশু পালন আর সামান্য জমিতে কৃষিকাজ, এটি তাদের আয়ের উৎস। এটি হচ্ছে চাচিদের থাকার জায়গা, থাকার ঘর। ওই পাশে ছিল গরু বাছুর রাখা আর খাওয়া দাওয়ার জায়গা। আমরা যদি ঘর থেকে একটু বাইরে আসি, দুই পাশে সনের তৈরি বাড়ি আর তার পাশে হচ্ছে গবাদি পশুর খাদ্য খড়, আর তার ঠিক পাশে এ যেন কোনো মরুভূমি। বালুগুলো নিচু থেকে ক্রমান্বয়ে উপরের দিকে গেছে, মূলত নদী শাসনের ফলে, ড্রেজিং করার ফলে যে বালিগুলো নদী থেকে উঠিয়েছে সেগুলো এই চরে এসে ফেলেছে। তারপর এখানে বসতি স্থাপন করেছে মানুষগুলো, যার কারণে এখানে আসলে ওই রকম গাছপালা হয় না। এই যে দেখুন, বর্ষাকালে সন গাছ হলেও শীতের এই সময়টাতে এসে গাছগুলো মরে গেছে, কারণ মাটিতে নেই রস। আচ্ছা, এই যে চরে আপনারা আছেন, হ্যাঁ আসলে গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে তো বাহারি ধরনের জিনিস দিয়ে মানুষ ইফতার করে, আপনারা ইফতারটা কি দিয়ে করেন? শোনা কি দা করি না কর যুগ নেই পলাই সেটা বুট খেলাই দিছাল সময় ফেনাই যে গরু নিয়ে যাই না আনের চাচার বলে গরু ছুঁয়া হেরা দৌড় ফেরে বাইতে হেরা কোনটা থেকে কোনটা করি। আজকের মতো বিদায় নিব। গহিনী চরে থাকা সুন্দর একটি সকাল এবং পাশের জনবসতি সবকিছুই দেখানোর চেষ্টা করেছি এই ছোট্ট ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।